হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন জব এট দ্যাট 94। তো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে রেলওয়ে গ্রুপ ডি তোমাদের যে 4ই আগস্টের তোমাদের যে প্রথম শিফট, সেই শিফটের সমস্ত প্রশ্নের সমাধানগুলো, জিকে জিএস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এসেছিলো সমস্ত কিছু আলোচনা করব। তো এর পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেল ফলো করো, এবং ভিডিওটি সম্পূর্ণ আগে বাংলায় সম্পূর্ণ পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন রিপিট হচ্ছে, তোমাদের আগামীতে যাদের পরীক্ষা রয়েছে তোমাদের এইখান থেকে অবশ্যই দেখে যাও, তোমাদের খুব হেল্পফুল হবে। তো কথা না বেরিয়ে পুরো কোশ্চেনগুলো আলোচনা করে, ভিডিওটা একটু বড় হতে পারে, তো অবশ্যই প্রশ্নগুলো তোমরা দেখো। এবং টেলিগ্রাম থেকে তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে, অবশ্যই জয়েন করে নাও। এবং ফেসবুকেও আমার পেজ রয়েছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো। তো চলো শুরু করা যায় আজকের প্রথম কোশ্চেন। তো দেখো প্রথম কোশ্চেন যেটা ছিল তোমাদের কোশ্চেন 1, যেটা বলেছে দেখতে পাচ্ছ তোমাদের 2 জুন 2026 সালে ভারতের কোন রাজ্য তাদের 12তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? তো এখানে 4টে অপশন ছিল: ছত্তিশগড়, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড। তো এর মধ্যে সঠিক আনসার হচ্ছে তোমাদের অপশন বি, যেটা তেলেঙ্গানা। এটা হচ্ছে সঠিক উত্তর তোমাদের। এরপরে এখান থেকে কিছু এক্সট্রা ফ্যাক্ট আমরা জেনে নিই, যেগুলো কিন্তু তোমাদের পরবর্তী এখান থেকেও প্রশ্নগুলো আসতে পারে। তো দেখো কি বলা হয়েছে তোমাদের বিস্তারিত, সেখানে রয়েছে 2 জুন 2026 সালে তেলেঙ্গানা রাজ্য তোমাদের 12তম যে উদযাপন, সেটা অন্ধ্রপ্রদেশের পুনর্গঠন অর্থাৎ 2014-র অধীনে 2 জুন 2016 সালে তেলেঙ্গানা রাজ্যকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত করেছিল। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় পরবর্তী শিফটেগুলো পড়তে পারে, এটা অবশ্যই তোমরা দেখে নিও। এরপরে নেক্সট কোশ্চেন চলো দেখে নেওয়া যাক। তো 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, মে 2026 সুইডেন সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটিকে কোন সর্বোচ্চ সম্মান ভূষিত করা হয়েছিল? তো এই প্রশ্নটা কিন্তু এসেছিল আজকে পরীক্ষায়। তো তোমরা যাদের পরীক্ষা ছিল তোমরা অবশ্যই বলো যে এই প্রশ্নগুলো সঠিক কিনা। তো আমি এটা কালেক্ট করেছি। তো দেখো তোমাদের যাদের অবশ্যই পরীক্ষা ছিল তাদের পরীক্ষা কেমন আছে অবশ্যই বলো। তো এর সঠিক আনসার দেখো দেখতে পাচ্ছ তোমাদের অপশন বি আছে, রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডেড গ্র্যান্ডসন্স। তো এই প্রশ্নটা বাংলাটা একটু হতে পারে, কিন্তু ইংলিশটা তোমাদের কারেক্ট, সবসময় ইংলিশটা দেখবে। তো এই প্রশ্নের উত্তর ছিল এটা। তো তোমাদের অবশ্যই ছিল কিনা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং তারপরে দেখো এখান থেকে সঠিক উত্তর কি, মে 2026 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইডেন সরকারের সর্বোচ্চ সম্মান রয়্যাল অফ দ্য পোলার গ্র্যান্ড কমান্ডার ক্রস প্রদান করা হয়, এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও কূটনৈতিক সহযোগিতায় বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটা অনেক একটু বড় হতে পারে, তোমরা অবশ্যই দেখো, এখান থেকে তোমরা আশা করি খুব হেল্পফুল হবে। তারপরে যে কোশ্চেনগুলো রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 3-এ কি বলা হয়েছে, তো এপ্রিল 2026-এ মাদ্রিদে আয়োজিত কাকে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান। তো এটা কিন্তু রিপিটেড কোশ্চেন তোমাদের 2026 সালে পরীক্ষাতে। তো এটার সঠিক আনসার দেখো এখানে 4টের মধ্যে তোমাদের কার্লোস আলকারাজ, এটা যারা করেছে তাদের উত্তর অবশ্যই সঠিক। তো তোমরা কারা এই অ্যান্সারটা করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখো এখানে আরও কিছু কিছু পুরস্কার রয়েছে, যেগুলো নেক্সট শিফটগুলো আসতে পারে, সেগুলো তোমরা অবশ্যই দেখে যাও। তো স্পেনের বিখ্যাত তারকা কার্লোস আলকারাজ তোমাদের 2026 সালে ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার খেতাব জয়ন করেছে। তো এখানে আরও কী আছে দেখো, স্পোর্টসম্যান অফ দ্য অরিয়ানা সাবালঙ্কা 2026-এর টিম অফ দ্য ইয়ারে প্যারিস সেন্ট জার্মেই, ব্রেক থ্রু অফ দ্য ইয়ার লন্ডন নরিস, কামব্যাক অফ ইয়ার লারি ম্যাকিলবয়, প্রতিবন্ধী ক্রীড়াবিদ তোমাদের গ্যাব্রিয়েল, আরও যে তোমাদের পেয়েছে তো ইয়ার অফ দ্য স্পোর্ট পার্সন লামিনা ইয়ামাল। তো এরপরে তোমাদের নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে, তো এপ্রিল 2026-এর রিপোর্ট অনুযায়ী বর্ডার আরএসএফ দ্বারা প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2026-এ কোন দেশ টানা 10বার প্রথম স্থান অধিকার করেছে? তো এটা তোমরা অনেকেই অ্যান্সারটা করতে পেরেছো অপশান ডিতে, যেটা নরওয়ে ছিল, সেই নরওয়ে কিন্তু কারেক্ট অ্যান্সার। তো আরও এক্সট্রা যে ফ্যাক্টগুলো আছে সেগুলো দেখে নেওয়া যাক। কী বলা হয়েছে দেখো, তোমাদের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স তোমাদের 2026-এ তোমাদের নরওয়ে টানা 10বার প্রথম স্থান অধিকার করে হলো। এবং শীর্ষ দেশ কী রয়েছে তোমাদের নরওয়ে, যেটা 92.72, নেদারল্যান্ড 88, এস্তোনিয়া 88, ভারতের স্থান দেখতে পাচ্ছ, এটাও পরবর্তী শিফটে আসতে পারে। 180 দেশের মধ্যে 157তম স্থানে রয়েছে সর্বোচ্চ স্থান ইরাতি, আর 180তম সর্বশেষ স্থান। এরপরে নেক্সট কোশ্চেন তোমাদের রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 5-এ কী বলা হয়েছে, তো কেন্দ্রীয় বাজেট 2026-27 ঘোষিত বায়োফার্মা শক্তি তো উদ্যোগের শক্তি এর পূর্ণ ফুল ফর্ম কী? তো পূর্ণ ফুল ফর্ম কী ছিল? তো অপশন বিতে যেটা রয়েছে, স্ট্র্যাটেজি ফর হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট থ্রু নলেজ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন। তো এটা কারা কারা অ্যান্সার করতে পেরেছে অবশ্যই জানো। তো তোমাদের এগুলো কিন্তু সমস্ত মে, জুন, জুলাই, মে মাস থেকে তোমাদের আসছে। তো সব কারেন্ট তোমাদের দেখতে পাচ্ছ। তো আগস্টে পরীক্ষা, মে, জুন, গত 3 মাসে তোমাদের ভালো করে পড়তে হবে। তো এগুলো তো অবশ্যই আসে। তো এটার বিস্তারিত কী আছে দেখো, শক্তি হলো পূর্ণরূপ, তো স্ট্র্যাটেজি ফর হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট থ্রু নলেজ,
টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অর্থাৎ জ্ঞান প্রযুক্তি উদ্ভাবনের স্বাস্থ্যসেবা অগ্রগতি কৌশল ভারতের বায়োলজিক্স ও বায়োমিলার ওষুধ উপাদানের বৈশ্বিক কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলা আছে, নাসা এবং ইসরোর যৌথ পৃথিবী পর্যবেক্ষক উপগ্রহ নিসার কোন রকেটের সাথে, তো এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এর অপশান কি আছে দেখো, 4টে অপশানের মধ্যে তো GSLV F-16 যে কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা আমি এখানে শর্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এর যে ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো এগুলো তো কিন্তু আমরা অবশ্যই পড়বে। তো এটা কোথা থেকে তোমাদের কবে চালু করা হয়েছিল, 30 জুলাই 2025 সালে কোথায় হয়েছিল, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। তো এটা কিন্তু জুলাই 2025 অর্থাৎ তোমাদের এক বছরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে হয়, অর্থাৎ নোটিফিকেশন বেরোনোর তোমাদের এক বছর কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস ইয়ারের সমস্ত কিছু এখানে আলোচনা করছে। দেখতেই পাচ্ছ কোথা থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দিচ্ছে। তারপরে 7 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখো, জুন 7, 2026 উত্তরপ্রদেশে কোন বিখ্যাত পাখি অভয়ারণ্যকে ভারতের 100তম রামসার সাইট হিসাবে গণ্য করা হয়েছে। তো কি গণ্য করেছে, তো কোন বিখ্যাত পাখি অভয়ারণ্যকে, তো এটা কি বলেছে, অপশন সি জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য, অর্থাৎ জয়প্রকাশ নারায়ণের নামে কিন্তু এই পাখি অভয়ারণ্যটা করা হয়েছে। তো জয়প্রকাশ নারায়ণ কি 5ই জুন বিশ্ব পরিবেদী উত্তরপ্রদেশের বাসিন্দা অবস্থিত সুরাতালকে জয়প্রকাশ নারায়ণ অভয়ারণ্য নাম হিসাবে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। তো 98তম সাইট পাটনা পাখি অভয়ারণ্য জানুয়ারি 2020, 99তম হচ্ছে শেখা ঝিল পাখি অভয়ারণ্য এবং বর্তমানে উত্তরপ্রদেশের রামসার সাইট 15টি, তামিলনাড়ু সাইট 20টি সাথে পর ভারতের দ্বিতীয়, অর্থাৎ তামিলনাড়ু হচ্ছে প্রথম এবং ভারতের দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ। এরপরে নেক্সট যেটা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের কোশ্চেন নম্বর 8 কি বলা হয়েছে দেখো, মে 2026 ভারতের আয়োজনে 12টি মিত্র দেশের সেনাবাহিনী হিসেবে বহুদেশীয় সামরিক মহড়া প্রগতি 2026 কোথায় আয়োজিত হয়েছিল, তো এটা হয়েছিল অপশন বি যেটা রয়েছে উমরাই মেঘালয়ে আয়োজিত হয়েছিল। তারপরে উমরাই থেকে আর কি কি এসেছিল দেখো, এখানে কি বলা হয়েছে, মহড়া তো 20 থেকে 31 মে 2026 পর্যন্ত মেঘালয়ের উমরাই মিলিটারি স্টেশনে লোডিং নোডে তোমাদের অনুষ্ঠিত হয় এটা। তো এর প্রগতির পূর্ণরূপ তো পার্টনারশিপ রিজিওনাল গ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন ইন ইন্ডিয়া গ্রোথ, তো এটার ফুল ফর্ম তোমাদের পরবর্তী স্টেপে আসতে পারে, এটা অবশ্যই তোমরা দেখে যাও। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে, তো দেখো মে 2026 অর্থাৎ অপারেশন সিঁদুর এর উপর ভিত্তি করে লেখা বিশেষ স্মারক বইটি কে উন্মোচন করেছেন, তো এটা উন্মোচন করেছে কে, আমাদের যে ষষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাজনাথ সিং ভারতের, সে কিন্তু এই বইটা লিখেছেন। তো তারপরে কোশ্চেন নাম্বার 10 দেখো, ভারতের প্রতি 10 বছর অন্তর অনুষ্ঠিত প্রতিষ্ঠায়িক জাতীয় অ্যানিভার্সারি জন্য দায়িত্বশীল মন্ত্রী কোনটি, তো এটা খাড়া করছে আদমশুমারি। তো অপশন সি স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর, কিন্তু এই সেন্সাস যেন আমাদের ভারতের ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে এই সেন্সাস, তো এটা করে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক। 11 নম্বর কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন কি বলেছে, মানবদের রক্ত সংবহন তন্ত্র ফুসফুস থেকে তোমাদের অক্সিজেন শোষণ করে সম্পূর্ণরূপে শরীরের কোন কোষে পরিবহনের মূলত কার দ্বারা সম্পাদিত হয়, তো সেক্ষেত্রে কার দ্বারা সম্পাদিত হয়, তো মানবদের রক্ত ফুসফুস থেকে, সেটা হচ্ছে অপশন বি লোহিত রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা কি করে, তোমাদের লোহিত রক্তকণিকা তোমাদের আরবিসিতে বিদ্যমান হিমোগ্লোবিন নামক প্রোটিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে দেহের সকল অঙ্গে কলায় পৌঁছে দেয়। তো এর কারেক্ট অ্যান্সার কি হবে, লোহিত রক্তকণিকা। তারপরে কোশ্চেন নাম্বার 12 কি বলা হয়েছে, তো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেমি এবং লেন্সের সামনে 25 সেমি দূরত্বে একটি বস্তু রাখা হলে একটি সৎ বিম্ব গঠিত হলে বিম্বের দূরত্ব এবং লেন্স দ্বারা উৎপন্ন বিবর্ধন কত হবে, তো সঠিক অ্যান্সার দেখতে পাচ্ছ অপশন বি যেটা রয়েছে। তো এটা কিভাবে পেলাম সেই ক্যালকুলেশনটা এখানে করা রয়েছে গাণিতিক সূত্র যেটা রয়েছে। তো এর গাণিতিক সমাধান যেটা রয়েছে দেখতে পাচ্ছ, তো পরিমাপ অনুযায়ী যেখানে বস্তুর দূরত্ব যেটা ইউ বলা হয়েছে -25 সেমি এবং ফোকাস দূরত্ব যেন প্লাস হয় +15 সেমি, তো লেন্সের সূত্র সম্পর্কে যেন 1/f একটা সিম্পল সূত্র দিয়েছে তোমার 1/f = 1/v - 1/u, এই যে সূত্রটা এই সূত্রের উপরে কিন্তু অঙ্কটা দিয়েছে পুরোটা লেন্সের সূত্র। তো ক্যালকুলেশন করলে তোমাদের লাস্টে এসে -1/15 দাঁড়াচ্ছে, যেটা এখানে দিয়েছে 1/5 এবং -37.5 যেটা দাঁড়াচ্ছে রৈখিক বিবর্ধন, এবং তোমাদের -1/4 যে বিবর্ধন উল্টো সেটা বোঝাই যাচ্ছে।
দেখো কেন্দ্রীয় বাজেট থেকে আবার একটা প্রশ্ন রিপিট করা হয়েছে, সেটা কি হয়েছে কোশ্চেন নাম্বার 13তে, কেন্দ্রীয় বাজেটে 2026-27 কোন প্রধান জাতীয় ফ্ল্যাগশিপ ক্রীড়া প্রকল্পের জন্য 924.45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এখানে চারটে অপশন রয়েছে, স্বচ্ছ ভারত মিশন, খেলো ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া এবং নমামি গঙ্গে যোজনা। তার মধ্যে সঠিক উত্তরটা হলো খেলো ইন্ডিয়া মিশনের জন্য কিন্তু 924.35 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তো এখানে ফের কি বলা হয়েছে, তো ক্রীড়া উন্নয়নের জন্য খেলো ইন্ডিয়া প্রকল্পে 924.35 কোটি টাকা বরাদ্দ করেছে। ক্রীড়া সামগ্রীকে উৎপাদন পোষণে আলাদাভাবে 500 কোটি বরাদ্দ দেওয়া হয়। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 14 কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক চালু করা পিএম সূর্যঘর অর্থাৎ পিএম সোলার যে নিকটচায় বিদ্যুৎ যোজনা রাষ্ট্রসংঘের কোন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরাসরি অবদান রাখে। তো এখানে যে অপশন অনুযায়ী রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ, অপশন সিতে যেটা রয়েছে SDG 7 সাশ্রয়ী ও পরিবার বান্ধব শক্তি। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো বলা হয়েছে এই SDG 7 কি হচ্ছে, অ্যাফোর্ডেবল এবং ক্লিন এনার্জির সাথে সম্পর্কিত। এর মাধ্যমে ছাদে সোলার প্যানেল বসিয়ে নবায়ন শক্তি ব্যবহার বাড়ানো যায়। তো তোমরা যদি সোলার বসাও সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছুটা ভর্তুকি দেয়। তো সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু আগামী দিনে খুবই ইম্পর্টেন্ট হবে। তো তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট হচ্ছে, তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং পরবর্তী কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার 15, চুম্বক ক্ষেত্রে রক্ষিত একটি তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের নীতি প্রয়োগ করে কোন যন্ত্রটি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তো এটা সিম্পল উত্তর যে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তির রূপান্তরের উদাহরণ তো চেয়েছে। তো এক্ষেত্রে চারটে অপশান রয়েছে দেখতে পাচ্ছ, তো ইলেকট্রিক জেনারেটর, ইলেকট্রিক মোটর, গ্যালভানোমিটার, ট্রান্সফর্মার। তো এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ইলেকট্রিক মোটর। তো এটা পিডিএফটা সাজানো হয়েছে, তো তোমরা অবশ্যই এটা দেখো, তোমাদের অবশ্যই হেল্পফুল হবে। তো তারপরে যেটা রয়েছে ইলেকট্রিক মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তির রূপে রূপান্তরিত করে এবং ফ্লেমিং বামহস্ত নিয়মের উপর ভিত্তি করে এটা চলে ইলেকট্রিক মোটরটা। এরপরে যেটা 16 নম্বর কোশ্চেন যেটা রয়েছে আমাদের প্যারিস অলিম্পিক 2024 থেকে এসছে দেখতে পাচ্ছ, 2024-এর কোশ্চেনও রিপিট করা হয়েছে। তো প্যারা অলিম্পিকে পুরুষদের F64 বর্ষা নিক্ষেপ জাভলিন থ্রোতে বিশ্ব রেকর্ড করে কোন ভারতীয় অ্যাথলিট সোনা জিতেছে, অর্থাৎ প্যারাঅলিম্পিকে দিয়েছে। তো এই অলিম্পিক থেকে কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এটা সঠিক উত্তর অনেকেই তোমরা করে আসতে পেরেছো। তো এটা সঠিক উত্তর হবে সুমিত আন্তিল। তো সুমিত আম্পিল প্যারা অলিম্পিক 2024-এ F64 জাভলিন থ্রো ইভেন্টে নতুন রেকর্ড সৃষ্টি করে স্বর্ণপদক লাভ করেছিল। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও। এরপরে যে কোশ্চেন নাম্বার 17-এ কি বলা হয়েছে দেখো, DRDO এবং ভারতীয় সেনা নৌবাহিনীর দ্বারা দেশীয় প্রযুক্তিতে তৈরি পৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপণ VLSR SAM ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা কোথায় হয়েছিল। তো এটা হয়েছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ টিয়ার চান্দিপুর ওড়িশাতে। তো এখানে হয়েছে, এর সঠিক উত্তর রয়েছে অপশান সিতে। তো এটা কিন্তু কোথায় অবস্থিত, চান্দিপুরটা ওড়িশাতে অবস্থিত। এরপরে নেক্সট কোশ্চেন তোমাদের কোশ্চেন নাম্বার 18 কি বলা হয়েছে দেখো, নিচের কোনটি একটি নিলম্বনের উদাহরণ। তো নিলম্বন অর্থাৎ সাসপেনশনের উদাহরণ। তো এটা হচ্ছে জলে নুন, জলে চিনি, জলে বালি, জলে অ্যালকোহল। তো জলে বালি হচ্ছে একটা নিলম্বন অর্থাৎ অসমসত্ব মিশ্রণ। তো নিলম্বন এখানে বন্ধুরা, এটা নিলম্বন মানে হচ্ছে অসমসত্ব মিশ্রণ। তো এটা নিলম্বন, এরকম ভাষা দেখে তোমরা অবাক হওয়ার কিছু নেই, তো এরকম থাকতে পারে। তো এটা অসমসত্ব মিশ্রণের উদাহরণ, সমসত্ব অসমসত্ব থেকে দিয়েছে। এরপরে যেটা কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলা হয়েছে, রসায়ন বিজ্ঞানে অধঃক্ষেপণ বিক্রিয়া এর প্রধান বৈশিষ্ট্য কি। তো অধঃক্ষেপণ বিক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে দুটি যৌগের মধ্যে আয়নের বিনিময়ের মাধ্যমে অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি করা। তো এর সঠিক আনসার হলো অপশান বি। তো দুটো জলীয় দ্রবণ মেশালে তাদের আয়ন বিনিময়ের ফলে অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি হয়, তবে তাকে কি বলা হয়, অধঃক্ষেপ, এবং এই প্রক্রিয়াটি হলো অধঃক্ষেপণ প্রক্রিয়া। এরপরে কোশ্চেন নাম্বার 20-তে কি বলা হয়েছে দেখো, সরণ অর্থাৎ ডিসপ্লেসমেন্ট একটি ভেক্টর রাশি, একে সম্পূর্ণ প্রকাশ করার জন্য কোন দুটি শর্ত অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ ভেক্টর রাশির যেন যে রাশির মান ও দিক উভয় আছে তাকে ভেক্টর রাশি বলে, সে সংজ্ঞা থেকেই তুলে দেওয়া হয়েছে। তো যে রাশি ভেক্টর রাশি মান ও দিক উভয়ই প্রয়োজন, তাই সেক্ষেত্রে মান ও দিক এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন নাম্বার যে তোমাদের বিতে রয়েছে সেটাই। এরপরে নেক্সট কোশ্চেন যে 21 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে, মানবদেহের সংবেদনতন্ত্রের রক্তকে বিপরীত দিকে প্রবাহিততে বাধা প্রদানকারী নির্দিষ্ট গঠনটি কি। তো এটা হলো কপাটিকা বা বাল্ব। তো এটা হচ্ছে তোমাদের বায়োলজি থেকে এসছে। তো হৃৎপিণ্ডের শিরায় কপাটি রক্তবে একমুখী প্রবাহকে নিশ্চিত করে।
এবং রক্তের উল্টো প্রবাহ রোধ করে। অপশন নাম্বার যে কোশ্চেন নাম্বার 22, ধাতু হাইড্রোজেন কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে তীব্র বুদবুদ কোন গ্যাস নির্গত হয়? তো এটা হচ্ছে বুদবুদ শব্দ, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, তো এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সঠিক আনসার। তো এখানে বিক্রিয়াটা দেখো কি বলা হয়েছে, কারণ ধাতু হাইড্রোজেন কার্বনেট প্লাস অ্যাসিড থেকে লবণ ও জল উৎপন্ন হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড HCO3 প্লাস HCl, এটা রাসায়নিক বিক্রিয়া থেকে দিয়েছে NaCl প্লাস H2 প্লাস কার্বন ডাইঅক্সাইড, এই হচ্ছে বিক্রিয়া। কোশ্চেন নাম্বার 23 দেখো কি বলা হয়েছে, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরম সত্য বক্তব্য কোনটি? তো এখানে যে কটা বক্তব্য রয়েছে তার মধ্যে যে নিউক্লিয়ার ঋণাত্মক আধানযুক্ত তো কেন্দ্রকে আবদ্ধ স্থির করে থাকে, তো আর হচ্ছে পরমাণু আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অনেক বড়, তো এগুলো একটাও না। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটা? পরমাণুর কেন্দ্র ধনাত্মক আধানযুক্ত, যাকে নিউক্লিয়াস বলে, এবং সমগ্র ভর এতেই পুঞ্জীভূত থাকে। তো এই অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে যেটা রয়েছে দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে রাদারফোর্ড প্রমাণ করেন যে পরমাণু কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস অবস্থিত এবং পরমাণুর প্রায় সমস্ত ভরই এই নিউক্লিয়াসে থাকে। এরপরে কোশ্চেন নাম্বার 24, যেটা বায়োলজি থেকে এসেছে, দেখো কি বলা হয়েছে, স্নায়ু কোষ অর্থাৎ নিউরনের একটি স্নায়ু উদ্দীপনাকে কোষদেহ থেকে দূরে অন্য নিউরনে বা পেশিতে বহন করে নিয়ে যায়। তো কোন অংশটি? তো এখানে ডেনড্রাইট, অ্যাক্সন, মায়োলিন, সিথ, রানবিয়ারের পর্ব যেটা রয়েছে, তো এর মধ্যে সঠিক অ্যান্সার অপশন বি, অ্যাক্সন যেটা রয়েছে এটাই তোমাদের অন্যত্র নিয়ে যায়। তো এর এক্সট্রা ফ্যাক্টর যেটা রয়েছে, দেখো ডেনড্রাইটে উদ্দীপনা গ্রহণ করে কোষ দেহে নিয়ে আসে অ্যাকশন, অর্থাৎ স্নায়ুকোষ থেকে কিন্তু প্রশ্নগুলো এসছে, তোমরা এই চ্যাপ্টারগুলো অবশ্যই দেখে যাও, এই রিলেটেড যত রয়েছে। এরপরে কোশ্চেন 25 নম্বর, যে দেখো একটা ম্যাথ দিয়েছে, তো 500 কেজি ভরের একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে তার প্রাথমিক উচ্চতায় দ্বিগুণ উচ্চতায় নিয়ে যাওয়া হলে তার মহাকর্ষীয় স্থিতিশক্তি অর্থাৎ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির কি পরিবর্তন হবে? তো গ্র্যাভিটেশন স্থিতিশক্তি তার কি হয়ে যাবে? তার দ্বিগুণ হয়ে যাবে, স্থিতিশক্তি অর্থাৎ নিয়ে গেলে দ্বিগুণ হয়ে যাবে। তো মহাকর্ষীয় স্থিতিশক্তি অর্থাৎ P=mgh, যেহেতু স্থিতিশক্তি উচ্চতায় সাথে সমানুপাতিক, তার উচ্চতা দ্বিগুণ করলে স্থিতিশক্তিও দ্বিগুণ হবে। প্রশ্ন 26 কি রয়েছে, দেখো রক্তকণিকার প্রাথমিক কাজ কি? তো শ্বেতকণিকার প্রাথমিক কাজ হলো বি যেটা রয়েছে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা, একটু ভুল হয়ে গেল, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা এবং শারীরিক রক্ষা করা, এটা হলো সঠিক উত্তর। এরপরে যেটা রয়েছে তোমাদের, যেটা দেখো WBC অর্থাৎ শ্বেতকণিকার ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং শরীরকে প্রতিরক্ষা প্রদান করে। এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 27, যেটা প্রশ্ন, গুরুতর আঘাতের কারণে মানবদেহের সুষুম্নাকাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হলে শরীরের কোন ক্ষমতা সরাসরি ব্যবহৃত হয়? তো আঘাতপ্রাপ্ত স্থানের নিচের অঙ্গসমূহের সংবেদী হচ্ছে STO অর্থাৎ সেন্সারি মোটর ক্ষমতা পুরোপুরি ব্যাহত হয়ে যায়। তো মাথার সুষুম্নাকাণ্ড মস্তিষ্কে থাকে এবং শরীরের অন্যান্য অংশের মধ্যে সংযোগ রক্ষা করে। এটি ক্ষতিগ্রস্ত হলে আঘাতপ্রাপ্ত অংশগুলি অনুভূতি অর্থাৎ সেন্সরি এবং সঞ্চালন মোটর ক্ষমতা আংশিক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তারপরে প্রশ্ন যেটা 28 নম্বর যেটা রয়েছে, 1 মোল ইথানল অর্থাৎ C2H5OH এর সম্পূর্ণ দহন করলে কত মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? অর্থাৎ সি এর মান কত রয়েছে? 2, তাই 2 মোল হবে। তো এখান থেকে প্রশ্ন এসে, এবং এখানে যদি হাইড্রোজেনে বলতো তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হতো? 5 হতো। তো এখানে কি বলা হয়েছে, কি ইথানল দহনের সমতলযুক্ত রাসায়নিক সমীকরণ C2H5 প্লাস 3H2 গ্রাম, তো এটা থেকে কি হয় 2CO2 যেটা গ্রামে এবং 3H2 যেটা তোমাদের আয়োডিন হিসাবে হয় নির্গত, তো এখানে কিন্তু 2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এরপরে যেটা প্রশ্ন 29-এ যেটা বলা হয়েছে, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে কোন ধাতু পরিবেকে রাখলে বা গতিশীল করলে কোন ঘটনাটি ঘটে? তো এর অপশান দেখো, 4টে অপশানের মধ্যে কি রয়েছে, অপশান বি যেটা রয়েছে, পরিবাহীর দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স আবিষ্কৃত হয়। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 30 কি বলা হয়েছে, দেখো পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী কোন বস্তুর উপর কৃতকার্য কোন কারণগুলোর উপর নির্ভর করে? তো এর কোন কারণগুলো এখানে রয়েছে? বল, সরণ ও মধ্যবর্তী কোণের উপর। কি প্রশ্ন নম্বর 31-এ কি বলা হয়েছে, দেখো
দুটি অভিন্ন কাচের প্রিজমকে পরস্পরের বিপরীতে রেখে প্রথম প্রিজমে সাদা আলো ফেললে দ্বিতীয় প্রিজম থেকে নির্গত আলো কি পরিবর্তন ঘটবে? তো দ্বিতীয় আলোতে কী হবে, 7টি বর্ণ পুনরায় সম্মিলিত হয়ে একটি সাদা আলো হিসাবে নির্গত হয়। এখানে কি বলা হয়েছে দেখো, প্রথম প্রিজমে আলোকরশ্মি 7টি রঙে বিভক্ত করে, অর্থাৎ রামধনুর যেটা কালার সেই কালারে হয়, এবং উল্টে প্রিজমে সেই বর্ণগুলিকে আবার পুনর্যোজিত করে একক সাদা আলোকরশ্মিতে রূপান্তরিত হয়। প্রশ্ন নম্বর 32 কি বলা হয়েছে দেখো, শব্দ তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হলে মাধ্যমের কণাগুলো গতিকে প্রভাব পড়ে? তো এক্ষেত্রে সঠিক উত্তর কি? কণা অপশন বিতে যেটা রয়েছে, কণাগুলি তাদের গড় অবস্থানের সাপেক্ষে কেবল সামনে পশ্চাতে কম্পনে এবং সামনে অগ্রসর হয় না। তো এখানে কি বলা হচ্ছে, শব্দ বিস্তারের সময় মাধ্যমের কণাগুলি নিজস্ব গড় অবস্থানকে কেন্দ্র করে আগে পিছিয়ে স্পন্দিত ও কম্পিত হয় এবং শক্তি স্থানান্তর করে। এরপরে যে রয়েছে প্রশ্ন নম্বর 33-এ কী বলা হয়েছে দেখো, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এর ঘনত্ব অতিরিক্ত বৃদ্ধি পেলে সমুদ্রের জলের রাসায়নিক ধর্মে কী পরিবর্তন ঘটবে? তো এখানে যে অপশন 4টে রয়েছে তার মধ্যে অপশন বিতে কী রাখা হয়েছে দেখো, সমুদ্রের জল অতিরিক্ত আলমিক অর্থাৎ অ্যাসিডিটি হয়ে যাবে এবং পিএইচের মান হ্রাস পাবে, অর্থাৎ এটা কী হবে, আলমিক হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে, সেটা বেশি ক্ষারের পরিমাণ কমে যাবে। এখানে এক্সট্রা ফ্যাটে কী বলা হয়েছে দেখো, বায়ুমণ্ডলের অতিরিক্ত তোমাদের যে CO2 সেটা সমুদ্র জল শোষণ করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করবে, এর ফলে অধিক আর্মিক অর্থাৎ বেশি অ্যাসিড হয়ে যাবে। প্রশ্ন নম্বর 34-এ কী বলা হয়েছে, লোহা বা স্টিলকে অর্থাৎ মরিচা যেটা বলা হয় থেকে রক্ষা করার জন্য জিঙ্ক বা দস্তার পাতলা প্রলেপ দেওয়া হয়। তো এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে। তো এর সঠিক অ্যান্সার তোমরা লিখতে পেরেছো অবশ্যই, গ্যালভাইজেশন দস্তাচন, এটা সবাই পেরেছো আশা করি। এবং এটা কি বলা হয়েছে, লোহা ইস্পাতকে ক্ষয় মরিচার থেকে যে প্রলেপ দেয় সেটাকে কি প্রক্রিয়া বলে, গ্যালভাইজেশন প্রক্রিয়া বলে, এটা তোমরা সবাই জানো। এরপরে প্রশ্ন নম্বর 35 যেটা রয়েছে, বাস্তুতন্ত্রে খাদ্য শৃঙ্খল এবং খাদ্যজালের মধ্যে মূল কাঠামোগত পার্থক্য কী? তো খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের পার্থক্য হচ্ছে, খাদ্য শৃঙ্খল হচ্ছে শক্তির একক হচ্ছে রৈখিক পথ নির্দেশ করে কোনো কিছুর, এবং অন্যদিকে খাদ্যজাল একটি শৃঙ্খলের অন্তঃসুপ্ত নেটওয়ার্ক, একটা জাল। আজকে লাস্ট প্রশ্ন কি বলা হয়েছে দেখো, ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধান ক্ষতিকারক রাসায়নিক অধিবাদ। তো এটা সবাই করতে পেরেছো, ক্লোরোফ্লোরোকার্বন, এটা বলার অপেক্ষা রাখে না। তো এছাড়াও তোমাদের এই 3R এর যে মূল্যটি, এটা কিন্তু তোমাদের রিডিউস, রিভিউস, রিসাইকেল, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। তো আজকের এই কটা প্রশ্ন ছিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করো, এবং টেলিগ্রামে তোমার পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা এটা দেখে যেও। তো তোমাদের কার কত এখানে স্কোর হলো, অবশ্যই তোমরা কটা ঠিক করতে পেরেছিলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো আরও শিফটের প্রশ্নগুলো পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিও এইটুকু, থ্যাংক ইউ।